সবাইকে স্বাগত আজকের এই বিশেষ বিশ্লেষণে। আমরা এমন একটা সময় বাস করছি যেখানে একদিকে কোটি কোটি মানুষের জরুরি সাহায্যের দরকার, আর অন্যদিকে গোটা বিশ্ব যেন ক্রমশ একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। এই দুই বিপরীতমুখী স্রোতের মাঝখানে পড়ে বৈশ্বিক মানবিক সহায়তা কার্যক্রমগুলো আজ এক বিশাল সংকটের মুখে। তো এই পুরো ব্যাপারটা আসলে কিভাবে কাজ করছে, আর মাঠ পর্যায়ের পরিস্থিতি বা কী, চলুন আজ সেটা খুব কাছ থেকে বোঝার চেষ্টা করি। আজকের এই আলোচনাকে মূলত ৫টি অংশে ভাগ করা হয়েছে। ১. সংকটাপন্ন বিশ্ব। ২. বিপদের মুখে মানবিক কর্মীরা। ৩. ভয়াবহ অর্থায়ন ঘাটতি। ৪. ভূ-রাজনীতি এবং বৈশ্বিক সহায়তা। এবং সবশেষে ৫. জাতিসংঘের অনিশ্চিত ভবিষ্যৎ। এই রূপরেখা ধরে এগোলেই বোঝা যাবে এই মুহূর্তে মানবিক সহায়তা কার্যক্রমগুলো ঠিক কী ধরনের ত্রিমুখী চাপের মধ্য দিয়ে যাচ্ছে। পর্ব ১. সংকটাপন্ন বিশ্ব। চলুন প্রথমেই বর্তমান বৈশ্বিক জরুরি অবস্থাগুলোর প্রকৃত আকার এবং ব্যাপকতাটা একটু বোঝার চেষ্টা করি। ৩৪,৫০,০০,০০০। সংখ্যাটার কথা একবার ভাবা যাক। জাতিসংঘের মানবিক প্রধানের দেওয়ার তথ্য অনুযায়ী ঠিক এই মুহূর্তে বিশ্বজুড়ে এত বিপুল সংখ্যক মানুষের জরুরি মানবিক সহায়তার প্রয়োজন। এটা কিন্তু শুধুই একটা সংখ্যা নয়, বরং বর্তমান বৈশ্বিক মানবিক সংকটের একটা ভয়াবহ বাস্তব চিত্র। এতগুলো মানুষের কাছে পৌঁছানো এবং তাদের সাহায্য করাটা আজকের এই পৃথিবীতে আক্ষরিক অর্থে এক বিশাল বড় চ্যালেঞ্জ। সবচেয়ে উদ্বেগের বিষয় হল ভিন্ন ভিন্ন অঞ্চলে একেবারে আলাদা ধরনের সংকটগুলো একই সাথে আঘাত হানছে। যেমন গাজার কথাই ধরা যাক, সেখানে একটা সাধারণ হুইল চেয়ার বা স্কুলের উপকরণও দ্বৈত ব্যবহারযোগ্য বা ডুয়েল ইউজ সামগ্রী হিসেবে আটকে দেওয়া হচ্ছে। আবার সুদান যেন পরিণত হয়েছে এক নৃশংসতার গবেষণাগারে, যেখানে সস্তা ড্রোনের ব্যাপক ব্যবহারে সাধারণ মানুষ আর যোদ্ধাদের মধ্যে কোনো পার্থক্যই করা হচ্ছে না। সোমালিয়ার চিত্রটা আবার অন্যরকম। সেখানে মানুষ শুধু খরা বা বন্যার জন্যই বাস্তুচ্যুত হচ্ছে না, সামান্য পানি সংগ্রহ করতে গিয়েও ড্রোনের শিকার হচ্ছে। লেবাননে ইতোমধ্যেই ১০০ জনেরও বেশি স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। আর সিরিয়ায় গৃহযুদ্ধ থেকে ঘুরে দাঁড়ানোর যে ভঙ্গুর চেষ্টাটা চলছিল, সেটাও লেবানন থেকে আসা নতুন শরণার্থীদের কারণে আরও জটিল আকার ধারণ করেছে। এই প্রতিটা সংকটই আসলে একে অপরের সাথে মিলে গিয়ে এক অভূতপূর্ব বৈশ্বিক জরুরি অবস্থা তৈরি করেছে। পর্ব ২. বিপদের মুখে মানবিক কর্মীরা। এবারে চলুন দেখি যারা এই সংকটগুলো সমাধান করতে যাচ্ছেন সেই মানুষগুলো নিজেদের জীবনই আজ কিভাবে চরম হুমকির মুখে। ১,০০০-এরও বেশি। হ্যাঁ, বিগত মাত্র ৩ বছরে বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় ১,০০০-এরও বেশি মানবিক কর্মীকে হত্যা করা হয়েছে। মানে যারা অন্যের জীবন বাঁচাতে নিজেদের জীবন বাঁচিয়ে রাখছেন, আজ তারাই সবচেয়ে বেশি অনিরাপদ। যুদ্ধেরও তো কিছু ঐতিহাসিক নিয়ম থাকে, তাই না? যেমন মানবিক কর্মী এবং হাসপাতালগুলোকে কোনোভাবে লক্ষ্যবস্তু করা যাবে না, কিন্তু আজ সে নিয়মগুলোর যেন কোনো অস্তিত্বই নেই। এই যে নিহত সহায়তা কর্মীদের কথা বলা হচ্ছিল, এদের অর্ধেকেরও বেশি প্রাণ হারিয়েছেন গাজা এবং পশ্চিম তীরে। লেবাননে প্যারামেডিকাল স্বাস্থ্যকর্মীরা নিজেদের অ্যাম্বুলেন্সে বসে থাকা অবস্থাতেই প্রাণ হারাচ্ছেন। ড্রোন হামলার কারণে দক্ষিণ সুদানে তো হাসপাতাল পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হতে হয়েছে। এই উপাত্তগুলো খুব স্পষ্টভাবে প্রমাণ করছে যে বর্তমান সংঘাতগুলোতে সুরক্ষার ন্যূনতম মানদণ্ডগুলো আর একেবারেই অবশিষ্ট নেই। জাতিসংঘের মানবিক প্রধান ঠিক এই কথাটাই বলেছেন। এটি কোনো দুর্ঘটনাজনিত বৃদ্ধি নয়, এটি সুরক্ষার পতন। মানবিক কর্মীরা হলেন অনেকটা সারা বিশ্বের অ্যাম্বুলেন্স কর্মী বা ফায়ার সার্ভিসের মতো, যারা বিপদের সময় সবার আগে মানুষের দিকে ছুটে যান। আর এখন সেই রক্ষাকারীদের ওপরই সরাসরি হামলা হচ্ছে। এটা কোনোভাবেই সাধারণ দুর্ঘটনা নয়, বরং জেনেভা কনভেনশনের মতো আন্তর্জাতিক সুরক্ষা নীতির এক চরম পতন। পর্ব ৩. ভয়াবহ অর্থায়ন ঘাটতি। এতক্ষণ তো শারীরিক ঝুঁকির কথা জানা হলো, এবার আর্থিক হুমকির দিকটায় একটু নজর দেয়া যাক। সুদানের দিকে তাকালেই চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। সংখ্যার দিক থেকে এটা সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট, যেখানে ২/৩ মানুষের সহায়তা প্রয়োজন। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি যে এই বিশাল সংকটের বিপরীতে মাত্র ২০ থেকে ২৫% তহবিল সংগ্রহ করা সম্ভব হয়েছে, আর বাকি ৭৫%ই রয়ে গেছে সম্পূর্ণ অর্থায়নহীন। বৈশ্বিক মানবিক তহবিলের এই নির্মম গাণিতিক হিসাবটার দিকে তাকালে বোঝা যায় পরিস্থিতি কতটা ভয়াবহ।
জাতিসংঘের $23 বিলিয়ন যে বৈশ্বিক লক্ষ্যমাত্রা আছে সেটা যদি শতভাগ অর্জিত হয় তবুও তারা বড়জোর 8,70,00,000 মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করতে পারবে। এর সোজা অর্থ হল বৈশ্বিক সংহতি আর তহবিলের এই অভাবের কারণে 25,80,00,000 মানুষের কাছে কোনো সহায়তায় পৌঁছাবে না। এই তহবিল ঘাটতির বাস্তব প্রভাব যে কতটা নির্মম হতে পারে তা ভাবলেও শিউরে উঠতে হয়। সোমালিয়ার সাধারণ মানুষ এখন সরাসরি সহায়তা কর্মীদের বলছেন, বাজেট কর্তনের কারণে আজ আমাদের হাসপাতাল বন্ধ, আমার পরিবারের সদস্য মারা গেছে, রাস্তায় সন্তান জন্ম দিতে গিয়ে শিশু মারা গেছে। এর মানে কি? মানে হলো সহায়তা সংস্থাগুলোকে এখন রীতিমতো হিসাব নিকাশ করে সিদ্ধান্ত নিতে হচ্ছে কোন এলাকার কোন মানুষটিকে বাঁচানো হবে আর কাকে স্রেফ ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হবে। পর্ব 4, ভূ-রাজনীতি এবং বৈশ্বিক সহায়তা। আলোচনার এই পর্যায়ে এসে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌতূহলোদ্দীপক সংযোগ দেখব। সেটা হলো কিভাবে বৈশ্বিক রাজনীতি এবং বিদেশি যুদ্ধগুলো নির্ধারণ করে দিচ্ছে কে সাহায্য পাবে আর কে পাবে না। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বৈপরীত্যটা কিন্তু বেশ অবাক করার মতো। একদিকে যুদ্ধ অর্থনীতি রীতিমতো ফুলে ফেপে উঠছে, অস্ত্র ব্যবসায়ী আর ভাড়াটে যোদ্ধারা ব্যাপক লাভবান হচ্ছে, আর ঠিক উল্টো দিকে মানবিক অর্থনীতি মারাত্মকভাবে অর্থের অভাবে ধুঁকছে। অথচ পরিসংখ্যান বলছে বিশ্ব বর্তমানে অস্ত্রের পেছনে যে পরিমাণ অর্থ ব্যয় করে তার মাত্র 1% পেলেই এই মানবিক সহায়তার পুরো চিত্রটাই বদলে দেওয়া সম্ভব। জাতিসংঘকে এখন কাজ করতে হচ্ছে অত্যন্ত লেনদেন ভিত্তিক বা ট্রানজ্যাকশনাল একটা পৃথিবীতে। দাতা দেশগুলো নিজেদের অভ্যন্তরীণ অর্থনৈতিক সমস্যার কারণে সহায়তা কমিয়ে দিচ্ছে। আবার যেসব রাষ্ট্র সরাসরি বিভিন্ন সংঘাতে জড়িয়ে আছে তাদের কাছ থেকেই বাধ্য হয়ে জীবন রক্ষাকারী তহবিল গ্রহণ করতে হচ্ছে। গাজার ক্ষেত্রে তো আন্তর্জাতিক রাজনীতি আর বোর্ড অফ পিসের মতো রাজনৈতিক কাঠামোর সাথে রীতিমতো দর কষাকষি করতে হচ্ছে শুধুমাত্র ত্রাণবাহী ট্রাকগুলো প্রবেশ করানোর জন্য। শুধু তাই নয়, এক জায়গার যুদ্ধের প্রভাব পড়ছে বহু দূরে। যেমন নির্দিষ্ট কিছু যুদ্ধের কারণে সোমালিয়ায় জ্বালানির দাম রাতারাতি দ্বিগুণ হয়ে গেছে। বর্তমান বৈশ্বিক রাজনীতির রূপটা যেন ক্রমশ আরও ভীতিকর হয়ে উঠছে। বিশ্ব যেন দিন দিন আইনহীনতা আর দায়মুক্তির দিকে এগোচ্ছে। মনে হচ্ছে যেন সবার বিরুদ্ধে সবার যুদ্ধ চলছে, আর কেবল যোগ্যতমরই টিকে থাকার অধিকার আছে। এই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট মানসিকতা আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য কাজ করা দিন দিন আরও কঠিন করে তুলছে। পর্ব 5, জাতিসংঘের অনিশ্চিত ভবিষ্যৎ। এত সব সংকট, এত সব আইনহীনতার মাঝে স্বয়ং জাতিসংঘের ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক সংহতির রূপরেখা আসলে কি হতে যাচ্ছে, চলুন এবার সেটা বিশ্লেষণ করা যাক। জাতিসংঘের বর্তমান ও ভবিষ্যতের কাঠামোগত পথ পরিক্রমার দিকে তাকালে দেখা যায় এত আক্রমণ আর তহবিলের অভাব থাকা সত্ত্বেও তারা বিভিন্ন সুনির্দিষ্ট ম্যান্ডেট নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ঠিক এই ধরনের সংকট মোকাবেলার জন্যই প্রতিষ্ঠানটি তৈরি হয়েছিল। স্বল্পমেয়াদে তারা ফান্ড জোগাড়ের চেষ্টা করছে, সামনে নতুন নেতৃত্বও আসছে, কিন্তু তাদের চূড়ান্ত এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য হল এমন একটা বিশ্ব গড়ে তোলা যেখানে গাজা বা সুদানের মতো জায়গাগুলো নিজেদের পায়ে দাঁড়াবে এবং কোনো বিদেশি মানবিক সহায়তার আর প্রয়োজনই পড়বে না। তবে এত হতাশার মাঝেও আশা জাগানোর মতো একটা ব্যাপার আছে। মানবিক কর্মীরা ওয়াশিংটন বা নিউ ইয়র্কের মতো বৈশ্বিক ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে নয়, বরং সোমালিয়া, সুদান বা গাজার স্থানীয় মানুষের অসীম সাহস এবং টিকে থাকার ক্ষমতা থেকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা পান। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েও সাধারণ মানুষের একসাথে কাজ করার এবং একে অপরকে সাহায্য করার এই অবিশ্বাস্য ক্ষমতাই মূলত মানবজাতির সবচেয়ে বড় শক্তির জায়গা। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। একদিকে যখন অস্ত্র অর্থনীতি শক্তিশালী হচ্ছে এবং দেশগুলো নিজেদের স্বার্থকে বড় করে দেখছে, তখন কি বিশ্বজুড়ে এই মানবিক সংহতি বা মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা আদৌ টিকে থাকতে পারবে? বৈশ্বিক মানবিকতার ভবিষ্যতের জন্য এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আশা করি আজকের এই আলোচনাটি এই জটিল বৈশ্বিক পরিস্থিতি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দিতে পেরেছে। আগামীতে এরকম আরও গুরুত্বপূর্ণ বিষয়ের গভীর বিশ্লেষণ নিয়ে ফিরে আসার প্রত্যাশা রইল।